হ্যালো, ওয়েলকাম। আজ আমরা ২০ নম্বর চ্যাপ্টার ক্লাস 7 এর চতুর্ভুজের শ্রেণীবিভাগ এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আজকের পর্বে আমরা খুব সহজে বুঝব যে জ্যামিতিকের চতুর্ভুজ সম্পর্কিত বিভিন্ন সমস্যা। প্রথমে চলে আসছি। এখানে বলছে শান্তনু আঁকলো ৪ টে ছবি। যেখানে একটা আছে ৩ টে বাহু, এটাতে আছে ৪ টে বাহু, এটাতে আছে ৫ টি বাহু এবং এটাতে আছে ৬ টি বাহু। তাহলে এগুলো সবই বহুভুজ, কিন্তু সবগুলো কিন্তু চতুর্ভুজ নয়। এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ, এটা পঞ্চভুজ, আর এটা ষড়ভুজ। তাহলে বহুভুজ কাদের বলে? যাদের বলছে একটা বদ্ধ সামতলিক চিত্র তাদেরকে বহুভুজ বলে। কিন্তু এই যে ছবিগুলো আছে এগুলো কিন্তু বহুভুজ নয়। এটা ৪ টে বাহু হতে পারে, কিন্তু ৪ টে বাহুর মধ্যে কিন্তু বদ্ধ সমতলিক চিত্র নয়, তাই এটা বহুভুজ নয়। তাহলে বহুভুজ কারা? ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, এরা প্রত্যেকেই বহুভুজ। তার সমীকরণ মানে সংজ্ঞাটা দিয়ে দিয়েছে এখানে। এই সরল রেখাংশ দিয়ে তৈরি যে বদ্ধ সামতলিক চিত্রে ৩ বা ৩টির বেশি সরল রেখাংশ আছে তাদেরকে বহুভুজ বলে। মানে আমরা দুটো রেখা দিয়ে কখনোই একটি বহুভুজ অঙ্কন করতে পারবো না। তো সবথেকে কম বাহু দিয়ে তৈরি হওয়া বহুভুজ কি? সেটা হলো ত্রিভুজ। আর সবথেকে বেশি বাহু দিয়ে তৈরি হওয়া বহুভুজ সেটা আমরা অসংখ্য বলতে পারি, সেটা হিসাব করা যাবে না। অনেক ৪০, ৫০, ৬০, ৭০, ১০০ যে যেটা খুশি বলতে পারে। এবার দেখো এই যে বহুভুজগুলো আছে প্রত্যেকটা একটা ছুঁচলো দিক আছে। এই ছুঁচলো দিকগুলো কি বলছে দেখো, যে সরল রেখাংশগুলি দিয়ে বহুভুজটি তৈরি সেই রেখাংশগুলিকে বহুভুজের বাহু বলে। তাহলে এইটি ৪টি বাহু, এটার ৪টে বাহু, এটারও ৪টে, এটারও ৪টে, এটারও ৪টে। দুটি বাহুর ছেদবিন্দুকে বহুভুজের শীর্ষবিন্দু বা কৌণিক বিন্দু বলা হয়। তবে এই চিত্রটা যদি আমরা দেখি, এই যে দুটো বাহু এখানটা ছেদ করছে বা স্পর্শ করছে, তাহলে এটা হচ্ছে কৌণিক বিন্দু। এই দুটো বাহু ওপরে দুটো যেখানে ছেদ করছে এই ছুচলো জায়গাটায়, এই ছুচলো জায়গাটায় এটা হচ্ছে এর কৌণিক বিন্দু। তাহলে আমরা বুঝে গেলাম যে বহুভুজ কাকে বলে, চতুর্ভুজ কাকে বলে, কৌণিক বিন্দু কাকে বলে এবং বহুভুজের সংজ্ঞা। পরের পৃষ্ঠায় যাই আমরা। পরের পৃষ্ঠায় বলা হচ্ছে যে বহুভুজ অনেক রকমভাবে আঁকছে। তাহলে সেখানে একটা কুজো বহুভুজ আর একটা অকুজো বহুভুজ। তাহলে কুজো কি আর অকুজো কি? চলো, তাহলে এখানে বলছে শ্রাবণীর আঁকা বহুভুজের সব কর্ণগুলি বহুভুজাকৃতির ক্ষেত্রের ভেতরে নেই। দেখো, কর্ণ মানে কি? দুটো শীর্ষবিন্দুর মধ্যে যদি একটা সরলরেখা আঁকা হয় সেটাকে কর্ণ বলা হয়। তাহলে এখানে দেখো সাদা অংশটা হচ্ছে বহুভুজ, সেখানে এই ডট ডট লাইনগুলো কিন্তু সাদা অংশের বাইরে আছে। তাহলে কর্ণগুলো কিন্তু বহুভুজের ভেতরে নেই, তাই এটাকে বলা হচ্ছে অকুজো। আর পরের ছবিটায় বলছে দেখো, এইখানে যে কর্ণটাই আঁকো না কেন দুটো শীর্ষবিন্দুর মধ্যে যদি একটা স্পর্শ মানে সরলরেখা আঁকা হয় সেটা তো কর্ণ। দেখো যেটাই আঁকি না কেন সেটা সবকটাই কি এই বহুভুজটার ভেতরে থাকছে, তাই এটাকে বলা হচ্ছে কুজো বহুভুজ। তোমাদের পরীক্ষায় আসে কুজো বহুভুজ কাকে বলে, অকুজো বহুভুজ কাকে বলে। কিছু চিত্র আঁকতে বলে অথবা চিত্র আঁকে দেওয়া বলে এটি কি কুজো হবে না অকুজো হবে। তাহলে এখানে তোমাদের কতগুলো ছবি এঁকে দেওয়া আছে দেখো, যেটা সুষম, মোটামুটি সুষম বা সুষমর কাছাকাছি, তারা সবাই কুজো বহুভুজ হয়। আর যেগুলো একটুখানি এক্সেপশনাল ছুঁচলো মতো দিক থাকে সেগুলো সাধারণত অকুজো হয়। তোমরা খুব সহজভাবে স্কেল বসিয়ে দুটো বিন্দুর মধ্যে মিলিয়ে দেবা, যদি বাইরে চলে যায় তাহলে অকুজো, আর যদি ভেতরেই থাকে এটার মতো তাহলে হচ্ছে কুজো। এবার বলছে একটি চতুর্ভুজ বা একটি বহুভুজে কতগুলি কর্ণ পাবো তার কি কোনো সূত্র আছে? হ্যাঁ, তারও সূত্র আছে। তাহলে প্রথমেই তোমাদেরকে বলেছি একটি বহুভুজ সর্বনিম্ন 3টে বাহু দিয়ে তৈরি। তাহলে একটি বহুভুজের সর্বনিম্ন 3টে বাহু থাকে। তাহলে 3টে বাহুওয়ালা বহুভুজ কি হচ্ছে? ত্রিভুজ। তা ত্রিভুজের কি কোনো কর্ণ আছে তোমরা বলো? না, ত্রিভুজের কোনো কর্ণ নেই। কারণ ত্রিভুজের 3টে বাহুর মধ্যে আমরা মেলাতে পারবো না। আমি যদি আগের পৃষ্ঠায় ত্রিভুজটা একটু যাই, দেখো এখানে যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের 3টেই বাহু, এটার সঙ্গে এটার টাচ আছে, এটার সঙ্গে এটা টাচ আছে, এটার সঙ্গে এটা টাচ আছে। তো এখানে কিন্তু কোনো সরলরেখা আঁকতে পারছি না, এই সরলরেখাগুলোই হচ্ছে এটা বাহু। কিন্তু এটার মধ্যে দেখো চতুর্ভুজ, এইটা আর এটা কিন্তু মিলিয়ে দেওয়া যাবে সোজাসুজি। এবার এটা আবার এটা মিলিয়ে দেওয়া যাবে, তাহলে এটা কিন্তু কর্ণ হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে কর্ণ আঁকতে গেলে কমপক্ষে 4টে বাহুওয়ালা বহুভুজ দরকার, মানে চতুর্ভুজ দরকার। ত্রিভুজের কোনো কর্ণ হয় না। চতুর্ভুজের কটা কর্ণ হয়? চতুর্ভুজে দুটো কর্ণ হয়। তাহলে কি সূত্র অ্যাপ্লাই করবো আমরা? ত্রিভুজের কর্ণ সংখ্যা কটি? ত্রিভুজের কর্ণ সংখ্যা হচ্ছে 3 গুণিত 3 মাইনাস 3/2, মানে সব কিছুকে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে। তাহলে ত্রিভুজের 3 থেকে 3 বিয়োগ করলে 0, শূন্যকে যা কিছু দিয়ে গুণ করো সেটাও 0 হবে, 2 দিয়ে ভাগ করলে 0 হবে, অর্থাৎ 0। চতুর্ভুজের কটা? চতুর্ভুজের হচ্ছে 4টি বাহু গুণিত 4 মাইনাস 3/2টি। তাহলে হচ্ছে 4 থেকে 3 বিয়োগ করলে 1, 4 1 4, 4কে 2 দিয়ে ভাগ করলে তোমার 2, দুটো উত্তর। পঞ্চভুজের কটা? পঞ্চভুজের হচ্ছে 5 × 5 - 3/2,
তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে 5 দুগুণে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5, তাহলে পঞ্চভুজের হচ্ছে 5টা। তোমরা দেখো এখানে করে দেওয়া আছে একটা পঞ্চভুজ, তারপর দেখো 1টা 2টো 3টে 4টে 5টা হয়ে গেল। ষড়ভুজের কটা? ষড়ভুজেরও তোমার হবে 6 গুণিত 6 মাইনাস 3, 6 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 3, 6 3 18, 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9, তাহলে ষড়ভুজের হবে 9। তাহলে যদি আমাদের বলেছে যদি কোনো বহুভুজের বাহুর সংখ্যা n হয়, তাহলে আমরা কী লিখবো? n ইন্টু n মাইনাস 3/2, সূত্রটা হবে কি? n ইন্টু n মাইনাস 3/2। তোমরা সবাই লিখে রাখো খাতায়, n ইন্টু n মাইনাস 3/2, এটা হচ্ছে বহুভুজের কর্ণ বের করার সূত্র। এবার আমাদের পৃষ্ঠাটা উল্টে দেখি, এখানে কতগুলো ছবি দেওয়া আছে, সেখানে আমি তোমাদের চলে যাই। দেখো এখানে আমাদের বলা আছে কত রকম কিছু কিছু চতুর্ভুজ দেওয়া আছে, যে চতুর্ভুজগুলো কেমন কেমন দেখতে হয়। তো তোমরা একটু দেখে নাও। প্রথমে এটা হচ্ছে সামান্তরিক, তারপরেরটা হচ্ছে রম্বস, তারপর একটা আয়তক্ষেত্র, তারপর একটা বর্গক্ষেত্র। সামান্তরিক আর রম্বস মোটামুটি কাছাকাছি মিল আছে। এর মধ্যে কী মিল আছে চলো। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। খুব সহজ। এ ডি আর বিসি পরস্পর সমান্তরাল, মানে এরা কখনোই কিন্তু একে অপরের কাছাকাছি আসবে না, দুটো রেল লাইন বা প্যারালালই চলে যাবে। আবার এ বি আর ডিসি এই দুটো দেখো প্যারালালি চলছে, তাহলে এরা হচ্ছে সামান্তরিক। সামান্তরিকে কী শর্ত আছে? হাতে কলমে পাওয়া যায়। বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান, একদম ঠিক, কারণ এ বি যতটা দূরত্ব ডিসি ততটা, বিসি যতটা এডি ততটা। বিপরীত কোণগুলি পরিমাপ সমান, একদম ঠিক। দেখো বি কোণটা একটু ছোট 90 ডিগ্রি থেকে, ডি কোণটা দেখো 90 ডিগ্রি থেকে ছোট, এ কোণটা 90 ডিগ্রি থেকে বড়, সি কোণটা 90 ডিগ্রি থেকে বড়। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কি সমান হবে না অসমান হবে তোমরা বলো? দেখো এ থেকে সি যতটা দূরত্ব, বি থেকে ডি এর দূরত্ব কিন্তু ততটা নয়। বি থেকে ডি এর দূরত্ব কিন্তু তুলনামূলক বেশি, কারণ এই দুটো দিক বেশি এগিয়ে আছে, আর সি এ আর সি কাছাকাছি, তাই এসি কিন্তু ছোট, বিডি কিন্তু বড়, তাহলে কর্ণদ্বয় এই অসমান, এখানে কিন্তু কর্ণদ্বয় অসমান হবে। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, একদম ঠিক, কারণ এসি বাহুটার এই যে বিডি আর বিডি যে কর্ণটা আছে, এই দুটো ক্ষেত্রে দেখো বি, এই যে আমি যদি মাঝখানটাকে সেন্টার ধরি, সেন্টার থেকে বি এর যা দূরত্ব, সেন্টার থেকে ডি এর ততটাই দূরত্ব, আবার সেন্টার থেকে এ যত দূরত্ব, সেন্টার থেকে সি এর ততটাই দূরত্ব, তাহলে এটা একদম ঠিক কথা। রম্বস বলছে যে সামান্তরিকের একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে। সন্নিহিত মানে কি? পাশাপাশি। তাহলে পাশাপাশি বাহুগুলোর কি হবে? দৈর্ঘ্যে সমান হবে। তাহলে এক জোড়া, তাহলে এখন দেখা যাচ্ছে তাহলে যে সামান্তরিকের সব কটা বাহুই সমান তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো রম্বস। তাহলে ছিল আমার সামান্তরিক, সেটাকেই আমি যদি সব বাহুগুলো সমান করে দিই তাহলে হয়ে যাবে আমার রম্বস। তাহলে রম্বসের কী হবে? দেখো এইখানে পি থেকে আর একটি কর্ণ, আর কিউ থেকে এস আরেকটি কর্ণ, আর ও হচ্ছে এখানে সেন্টার। তাহলে দেখো পি আর আর কিউ এস আমরা ভালোভাবে বুঝতে পারছি এখানে কি আছে, 90 ডিগ্রিতে ছেদ করেছে, মানে সমকোণে ছেদ করেছে, আর প্রত্যেকটা বাহু সমান, যেটা প্রথমেই বলে দিয়েছে। এখানেও ঠিক বিপরীত কোণগুলোর মান সমান, কারণ একদম একদম সামান্তরিকের শর্ত মানছে এখানে। সকল বাহু দৈর্ঘ্য সমান হবে, একদম ঠিক কথা। বিপরীত কোণগুলির দৈর্ঘ্য সমান, পরিমাপ সমান, সেটা আমাদের কম্পাস এই চাঁদা দিয়ে মেপে দেখবো আমরা, তোমরা সবাই বইয়ে মেপে দেখবা। কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কিন্তু সমান নয়, এটাও ঠিক ওই সামান্তরিকের মতো অসমান। কারণ দেখো এই পি আর কর্ণটা দেখো কতটা ছোট, আর কিউ এস কর্ণটা দেখো অনেকটা বড় তুলনায়, তাহলে কর্ণদ্বয় অসমান। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে সামান্তরিকের মতোই, কিন্তু সমকোণে করে। এটাতে কিন্তু সমকোণে ছিল না, দেখো এদিকটা সরু ছোট, এদিকটা বড় কোণ, এটা কিন্তু সমকোণ ছিল না, কিন্তু এটা সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এদের মধ্যে মিল কি আছে? মিল হচ্ছে 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট মিল, 3 নম্বর পয়েন্ট মিল, না সরি 1 নম্বর পয়েন্টে ছিল বিপরীত বাহুগুলো, আর এখানে হচ্ছে সকল বাহু, তাহলে 2 নম্বর পয়েন্ট কিন্তু বলছে, আর 3 নম্বর পয়েন্ট, এই দুটো মিলছে, 1 আর 4 মিলছে না। এবার আয়তক্ষেত্র আর আমরা বর্গক্ষেত্রে চলে আসি। আয়তক্ষেত্র কি বলতে, যে সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি তাকে আয়তক্ষেত্র বলে। সামান্তরিকে বলা ছিল বিপরীত কোণগুলো মান সমান হয়, তাহলে এটা যদি একটা 90 ডিগ্রি হয়ে যায় তাহলে কি বিপরীতে 90 ডিগ্রি হবে। এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, পাশেটা 90 ডিগ্রি, পাশেটা 90 ডিগ্রি হলে এটা 90 ডিগ্রি, মানে সব কোটা কোণই তোমার 90 ডিগ্রি হয়ে গেল। সামান্তরিকে ছিল বিপরীত বাহুগুলোর মান সমান, এখানেও তাই বিপরীত বাহুগুলোর মান সমান। বলছে বিপরীত বাহুগুলো সমান্তরাল, এখানেও বিপরীত বাহুগুলো সমান্তরাল। তাহলে কি কি পেলাম? বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি, কর্ণদ্বয়ের দৈর্ঘ্য একদম ঠিক, এ থেকে সি যতটা দূরত্ব, বি থেকে ডি এর ততটা দূরত্ব, তাহলে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান। কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করেছে, মানে প্লেন সমদ্বিখণ্ডিত, এইটা আমার ঠিক সামান্তরিকের মতো মিলছে, সাধারণ সমদ্বিখণ্ডিত, সমকোণে নয়। এবার বর্গক্ষেত্রে চলে আসি।
বর্গক্ষেত্র কি সেই রম্বসের মতো একজোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান হবে, তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। একদম ঠিক। দেখো পি কিউ, কিউ আর, কিউ আর এস, পি এস সবকটা বাহু কিন্তু সমান। এখানে যেহেতু বাহুগুলোর দৈর্ঘ্য সমান, তাই কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হচ্ছে। আর কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, বাহুগুলোর দৈর্ঘ্য সমান মানে এই যে কর্ণদ্বয় থেকে যে কর্ণদ্বয়গুলো যখন ছেদ করছে তখন আর সমকোণ সৃষ্টি করছে। তাহলে আমি বলতে পারি প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, প্রতিটি কোণের পরিমাপ 90 ডিগ্রি, কর্ণদ্বয় সমান, কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। ঠিক এই 4 নম্বর পয়েন্ট হচ্ছে রম্বসের 4 নম্বর পয়েন্টটার মতো। রম্বসের 4 নম্বর বলেছিল কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটাতেও বলা আছে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে আমি এই 4টে যে পয়েন্ট বললাম, তোমরা নিশ্চয়ই 4টে পয়েন্ট খুব তুল্যমূল্যভাবে বুঝেছো। এই 4টে পয়েন্ট কিন্তু তোমাদের খুব ভালোভাবে বুঝতে হবে, বুঝতে পারলে কিন্তু তোমরা পরবর্তী অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝবে। আশা করি তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে বুঝেছো। যদি ক্লাসটা তোমাদের খুব ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে হিমাদ্রি সায়েন্স একাডেমি। এখানে ক্লাস 7, 8, 9, 10 এবং পরবর্তীকালে ক্লাস 5, 6-এরও অঙ্ক এবং বিজ্ঞান তোমাদের একদম ফ্রি অফ কস্টে পড়ানো হবে। তোমরা খুব সুন্দরভাবে এখানে পড়তে পারবা। আর তোমাদের এরপরে কোন চ্যাপ্টারের অঙ্ক করাবো যদি তোমরা কমেন্টে জানাও, তাহলে সেই চ্যাপ্টারের অঙ্কটা আমি তোমাদের আগে করে দেবো। তোমরা যে কোনো ক্লাস থেকে আমাকে প্রশ্ন করতে পারো। চলে আসি পরের পৃষ্ঠে একটা ডায়াগ্রাম দিয়েছে। তাহলে বলছি 4টে বাহু সমতলিক বদ্ধ হলেই তাকে আমরা চতুর্ভুজ বলবো। চতুর্ভুজের যদি এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান আর অন্য দুটি যদি অসমান হয়, কাইট মানে একদম ঘুড়ির মতো, এই দুটো সমান আর এই দুটো অসমান। কিন্তু এই দুটো কিন্তু পাশাপাশি সমান, কিন্তু এই দুটোর মতো নয়, তাহলে তাকে আমরা বলছি কাইট। আর চতুর্ভুজ থেকে যদি আমরা ট্রাপিজিয়ামে যেতে চাই তাহলে কি হচ্ছে বিপরীত, একজোড়া বিপরীত বাহু সমান্তরাল, মানে এই উপরেরটা সমান্তরাল, নিচেরটা মানে উপরেরটা নিচেরটা সমান্তরাল হয়ে ট্রাপিজিয়াম হয়ে যাবে। এই ট্রাপিজিয়াম আবার দুটো রকম আছে। যদি তির্যক বাহুগুলো মানে যেটা এরকম ছুঁচলে হয়ে যাচ্ছে সেই দুটো যদি দৈর্ঘ্য সমান হয়ে যায় তাহলে তাকে বলে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। অনেকটা ঠিক ওই বিভিন্ন 4 চাকা গাড়ির সামনে যে কাঁচটা থাকে ঠিক ওইটা ওই রকম, ড্রাইভারের সামনে যে কাঁচটা ঠিক এরকম, উপরটা একটু ছোটো নিচে একটু বড়। আর যদি তির্যক বাহুগুলো সমান্তরাল রূপ নিয়ে নেয়, মানে তির্যক বাহুগুলো দুই দিকে ছড়িয়ে আছে, যদি দুটো একই দিকে বা এই দিকে বা এই দিকে হয়ে যায় তাহলে সেটা হচ্ছে সামান্তরিক। সামান্তরিক যদি আবার মানে সবকটা বাহু সমান হয় তাহলে সেটা রম্বস, আগের পৃষ্ঠে পড়ে এসেছি আমরা। আর যদি সামান্তরিকের একটি কোণ সমকোণ হয়ে যায় তাকে আয়তক্ষেত্র বলবো। আর আমরা পড়েছিলাম আয়তক্ষেত্রে যদি সবকটা বাহু সমান হয়ে যায় তাকে আমরা বর্গক্ষেত্র বলবো। আবার রম্বস থেকে যদি বর্গক্ষেত্রে আসতে চাই রম্বসের আবার সবকটা কোণ 90 ডিগ্রি হতে হবে বা সমকোণ হতে হবে, তাহলে আমরা বর্গক্ষেত্র। তাহলে আমরা চতুর্ভুজে কত রকম শ্রেণীবিভাগ পেলাম দেখো। এটা হচ্ছে সাধারণ চতুর্ভুজ, ট্র্যাপিজিয়াম, কাইট, সামান্তরিক, সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম, আয়তক্ষেত্র, রম্বস, বর্গক্ষেত্র। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তাহলে 8টি রকম এখানে পেয়ে গেলাম। এছাড়াও আরও অনেক কটা রকম আছে, সেটা তোমরা ক্লাস করতে করতে আরও পরবর্তীকালে জানতে পারবে। এবার আমরা চলে আসি কোষে থেকে 20। কোষে থেকে 20তে কী বলেছে প্রশ্নটা বলেছে নিচের ছবিগুলির মধ্যে কোনগুলি চতুর্ভুজ আলাদা করি। দেখো চতুর্ভুজ মানে 4টে বাহু থাকবে এবং বদ্ধ সমান্তরিক চিত্র থাকবে। তাহলে প্রথমটা নয়, প্রথমটা বৃত্ত দিয়েছে, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ, এটা চতুর্ভুজ। তাহলে একটি বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু চতুর্ভুজ। 2-1 বলছে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়ামের তির্যক বাহুগুলির দৈর্ঘ্য কি হয়। তাহলে সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম এইটা, তার সমান বাহু দুটো কোনটা, এটা আর এটা তো সমান হতে পারবে না, এই দুটোই সমান হবে, যেটা তির্যক বাহু দুটো কী হবে পরস্পর সমান। তাহলে আমার প্রশ্নের উত্তর আমি ছবিতেই পেয়ে যাচ্ছি, তির্যক বাহু দুটোর দৈর্ঘ্য পরস্পর সমান। ট্র্যাপিজিয়ামের দুজোড়া বিপরীত বাহু সমান্তরাল হলে তা হবে। ট্র্যাপিজিয়ামে যদি দুই জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়ে যায় তাহলে এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল, তাহলে সেটা হয়ে যাবে তোমার সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর কি হয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল হয়, কারণ এরা কারোর সঙ্গে ক্রস করবে না কখনোই। সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে সেটা কি হয়ে যাবে, আয়তক্ষেত্র না রম্বস, আয়তক্ষেত্র হবে। রম্বসে কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নয়। চতুর্ভুজের কটি কর্ণ, চতুর্ভুজের দুটো কর্ণ, কারণ আমরা সূত্র পড়েছিলাম n × n-3/2, তখন n এর মান যদি আমি 4 বসিয়ে দিই 4 × 4-3, তাহলে 4 × 4-3 করলে কত হচ্ছে 4 × 1/2, তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হচ্ছে 2টি। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণ দুটি পরস্পরকে রম্বসের কর্ণ সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আমরা ওই সূত্রতে ছিল, তোমাদের যদি আমি দেখিয়ে দিই তাহলে এখানে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য পরস্পর কি হয়, পরস্পর সমান হয়। রম্বস একটি বিশেষ ধরনের সামান্তরিক। সামান্তরিকের কর্ণ দুটি পরস্পরকে কি করে,
সাধারণত সমাধিখণ্ডিত করে। সামান্তরিকের কর্ণ দুটি দেখো এখানে লেখা ছিল কর্ণদ্বয় পরস্পরকে সমাধিখণ্ডিত করে। তো সামান্তরিক আর আয়তক্ষেত্রের বেলায় শুধু সমাধিখণ্ডিত হবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা সমস্ত ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে আমার পাশে চ্যানেলের পাশে থেকো, আর তোমাদের যে ক্লাসগুলো আগে দরকার হবে সেই ক্লাসগুলো আগে জানিও। আর ক্লাসটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ। শুভরাত্রি।